বাংলাদেশের বিদ্যুৎ খাত বহু বছর ধরেই উচ্চ ব্যয় এবং ভর্তুকির নির্ভরতার আলোচনায়। উৎপাদন সক্ষমতা বাড়লেও সেই বিদ্যুৎ বাস্তবে কতটা ব্যবহার হচ্ছে সেই প্রশ্নটাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একাধিক অর্থ বছরের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে বাস্তব চাহিদার তুলনায় সক্ষমতা বেশি থাকায় বিদ্যুৎ উৎপাদন না হলেও বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করতে হচ্ছে, যাকে বলা হচ্ছে ক্যাপাসিটি চার্জ। এই ব্যয় কাঠামো তৈরি হয়েছে দীর্ঘ সময় চুক্তি, নীতিগত সিদ্ধান্তের ধারাবাহিকতায়। সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক চাপ সেই কাঠামোকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। এখন প্রশ্ন আসছে, এই ব্যয়বহুল চুক্তিগুলোর গলদ আসলে কোথায়? এগুলো কিভাবে বিদ্যুৎ খাতের উপর চাপ তৈরি করছে এবং ভবিষ্যতে এই খাতকে কিভাবে আরো ব্যয় দক্ষ করে তোলা যায়? আর এসব নিয়ে আজ আমাদের টালি খাতার আলোচনা, ব্যয়বহুল চুক্তির ফাঁদে বিদ্যুৎ খাত গলদ কোথায়। আলোচনা করতে আজকে অনলাইনে যুক্ত আছেন ভোক্তাদের সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবে জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর সাবেক সদস্য মোহাম্মদ মকবুল ই এলাহি চৌধুরী। জনাব শামসুল আলম, আপনাকে দিয়ে একটু শুরু করতে যাচ্ছি। এই যে এতক্ষণ একটি কথা বলছিলাম যে গলদ কোথায়, বিদ্যুৎ খাতে সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তের মধ্যে কি এই গলদ লুকিয়ে আছে, নাকি এই সক্ষমতা বাড়ানোর জন্য যে চুক্তিগুলো বা কাঠামো তৈরি করা হচ্ছে সেখানেই আমাদের একটি ব্যর্থতার জায়গা তৈরি হয়েছে? ব্যর্থতার জায়গাটা হিডেন, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো তো ইফেক্ট। চুক্তি নির্মাণের যে কাঠামো তৈরি হয়েছে, তার পেছনে যে সমস্ত নীতিগত বিষয়গুলো কাজ করেছে, তারও পেছনের কথা আমাদের আজকের আলোচনায় আমি মনে করি গুরুত্বপূর্ণ। প্রথম যে কথাটা আশির দশকে বিদ্যুৎ খাতকে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে আনার বিষয়টি সরকার গুরুত্বপূর্ণ করে তোলে। তারও আগে যদি আসেন, তাহলে বিদ্যুৎ খাতের কর্তৃত্ব কাদের হাতে ছিল? এটা কর্তৃত্ব ছিল প্রফেশনালদের হাতে। সেবা খাত হিসেবে প্রফেশনালরাই বিদ্যুৎ খাত পরিচালনা করত। আপনার প্রথম স্বাধীনতার পরে এই সমস্ত খাতগুলোকে ন্যাশনালাইজ অর্থাৎ রাষ্ট্রীয়করণ করা হয়, রাষ্ট্রীয় মালিকানায়, এবং সেটা সেবা খাত হিসেবে এই খাত পরিচালিত হয়েছে। এটাই সরকারের নীতি আদর্শ ছিল এবং সংবিধান এই বিষয়টি, এটাকে স্বাধীনতার বলতে পারেন যে এটাই চেতনা। মানুষ দেশের মালিক হবে, এই মালিকানার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই খাতকে জাতীয়করণ করা হয়েছিল। এখন 70 সালে যখন 80 দশকে যখন প্রাইভেটাইজেশনের দিকে ঝুঁকে গেল, তখন এই খাত পরিচালনার দায়িত্ব প্রথমেই দিয়ে দেওয়া হলো আমলাদের হাতে, এবং তারা পরবর্তী পর্যায়ে বেসরকারীকরণের প্রক্রিয়ায় এই খাতকে পরিচালনা করা শুরু করলো। রাষ্ট্রের দর্শন হলো যে এই খাত মুনাফা ভিত্তিক হবে, বাণিজ্যিক হবে, এবং সরকার মুনাফাভোগী হবে। এবং সরকার যখন বাণিজ্য করে, সরকার যখন মুনাফাভোগী হয়, তখন সেটা আর সেবার আদর্শ থাকে না। সেখানে রাষ্ট্রের ভূমিকা আর কল্যাণকর হয় না। সরকারের কাজকর্ম জনগণের কল্যাণের জন্য, সেটা কল্যাণমুখী থাকে না, সেটা মুনাফামুখী হয়। আর মুনাফা আলটিমেটলি লুণ্ঠনে আকার ধারণ করে যখন মুনাফা মাত্রা অতিরিক্ত হয়ে যায়, এবং কোনো রকম কাঠামোগতভাবে যখন আর তাকে ন্যায্যতা দেওয়া যায় না, যখন যুক্তি এবং ন্যায্যতা লঙ্ঘন করে, তখনই সেটা লুণ্ঠনের রূপ নেয়। এই লুণ্ঠনের রূপটা প্রকট হয়ে উঠলো দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইনের দ্বারা, যখন এই খাতকে প্রতিযোগিতাবিহীন করা হলো। এই প্রতিযোগিতাবিহীন করার পরে এই লুণ্ঠনে সরকারও অংশগ্রহণ করলো। এটাই হচ্ছে সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার। যে লুণ্ঠনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল ব্রিটিশ আমলে, যে লুণ্ঠন পাকিস্তানের 22 পরিবার করেছিল, সেই লুণ্ঠনে দ্বার উন্মোচন হয়ে গেল এই দ্রুত বিদ্যুৎ জ্বালানি ও সরবরাহ আইনের আওতায় বেসরকারি খাতের বিনিয়োগ প্রতিযোগিতাবিহীন করে যত খুশি তত ব্যয়, এবং যাকে খুশি তাকে এই বিনিয়োগকারীর আসনে বসিয়ে তার মাধ্যমে লুণ্ঠন করে, সেই লুণ্ঠনে বিদ্যুৎ উৎপাদন হয়নি, অথচ পয়সা, অর্থ প্রবাহ হয়েছে, প্রচন্ড অর্থ প্রবাহ হয়েছে।
এবং ব্যাংকগুলো খালি হয়ে গেছে। ঋণ নেওয়া হয়েছে, ঋণগুলো পরিশোধ দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের প্রায় $50 বিলিয়ন নেমে এসেছে $21 বিলিয়ন। এ সমস্ত অর্থ লুণ্ঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে আত্মসাৎ হয়ে বিদেশে পাচার হয়ে গেছে। আজকে জাতীয় কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হয়েছে এই লুণ্ঠনমূলক চুক্তির শীর্ষে রয়ে গেছে আদানি। আদানির যে বিদ্যুৎ ৳8 প্লাস মাইনাসে আমদানি করা হয়েছে সরকারিভাবে ইন্ডিয়া থেকে, আদানির সেই বিদ্যুৎ, সেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেনা হয়েছে $15 দরে, প্রায় ডাবল দরে। অর্থাৎ সেখানেই এসে গেছে যে আদানি অন্যায় ও অযৌক্তিকভাবে অলমোস্ট 50% বেশি দামে আমাদের কাছ থেকে বিদ্যুতের দাম নিয়ে আমাদেরকে এইভাবে লুণ্ঠন করেছে। এবং তার এই চুক্তি ছিল আসলে দুর্নীতিপূর্ণ, এবং সেখানে দেখা গেছে সরকারের শীর্ষ পর্যায়ের কতিপয় কর্মকর্তা যারা এইসব প্রক্রিয়ায় অলিগার শ্রেণীতে পরিণত হয়েছে, তাদেরই কারো ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অর্থ লেনদেন সেই সময় হয়েছে বলে জি, আমরা এই তথ্য ধরনের পেয়েছি। এই যে আপনি বিষয়গুলো তুলে ধরলেন বা লুণ্ঠনের বিষয়টি তুলে ধরলেন, এটি আসলে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে এবং বিদ্যুৎ খাতের এখন অনেক অভিযোগ আমরা পাই বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পারি। আপনার কাছে একটি বিষয় আসলে জানতে চাই যে চাহিদা না থাকার পরেও বিদ্যুৎ উৎপাদন না করে যে এই যে অর্থটা দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটি অত্যন্ত নেতিবাচক দিক। যাকে আসলে ক্যাপাসিটি চার্জের যে বিষয়টা, যে মডেলটা, সেটা কি আসলে শুরু থেকেই ঝুঁকিপূর্ণ ছিল? নাকি এখন বাস্তবতা পরিবর্তনের সাথে, সাথে এটাকে আমরা ঝুঁকিপূর্ণ করে তুলছি আরো? না, এটা গোড়া থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। যখন এইভাবে বিদ্যুৎ কেনা-বেচার একটা বাজার তৈরি করা হলো, এবং যখন দেখা গেল যে জ্বালানি তেলের দাম বিপিসি বা সরকার নির্ধারণ করছে, গণশুনানি হচ্ছে না, বিআরসি আইনের ব্যত্যয় ঘটানো হচ্ছে। আমরা যখন আপত্তি তুললাম তখন বিআরসি আইন বদলিয়ে সরকার নিজেই দাম নির্ধারণের ক্ষমতা নিয়ে নিল। এই যে প্রক্রিয়াগুলো তৈরি হয়েছে, এবং সরকার ঘোষণা দিল যে বছরে ৩ বার, ৩ বছরে ৪ বার বৃদ্ধি করে আমরা ৳12 যে বিদ্যুতের দাম পড়ে আমরা ভর্তুকি সমন্বয় করে ফেলব। এইটা বলতেই আজকে পট পরিবর্তন হয়ে গেল। তো সুতরাং এটা যে অবস্থার পরিবর্তনের কারণে এই বিষয়টি সামনে এসেছে তা বলা যাবে না। আমরা গোড়া থেকেই এ বিষয়টি ধরতে পেরেছি, বলেছি, আপত্তি তুলেছি। আপনার মনে থাকবে যে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন যখন দফায়, দফায় বৃদ্ধি করা হয়েছে, আমরা বলেছি যে এরকম গণবিরোধী আইন, এরকম জি, লুণ্ঠন এখানে প্রমোট আপনার কথা করা যেটা আইন বুঝলাম, বাতিল আসলে করো। আমরা যখন এখানে বলতে চাচ্ছি যে গলদ আসলে কোথায়, বিভিন্ন ক্ষেত্রে এখানে উঠে এসেছে যে লুণ্ঠনের বিষয়টি উঠে এসেছে, বিদেশে অর্থ পাচার বিষয়টি উঠে এসেছে এবং ক্যাপাসিটি চার্জের বিষয়টি আমরা এখানে তুলে ধরতে পেরেছি। জনাব শামসুল আলম, সময় হয়েছে একটি বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো আপনার কাছে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিরিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিরিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় ব্যয়বহুল চুক্তির ফাঁদে বিদ্যুৎ খাত গলদ কোথায়। আলোচনা করতে আজকে আমাদের সাথে যুক্ত আছেন জনাব শামসুল আলম। তিনি জ্বালানি বিশেষজ্ঞ। তার কাছ থেকে জেনে নিচ্ছিলাম আসলে বিভিন্ন বিষয়, গলদের বিষয়গুলো। এবার আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি জনাব শামসুল আলম, যে দীর্ঘ সময়ে কিছু চুক্তি রয়েছে যেগুলো দীর্ঘ সময় ধরে আসলে পরিবর্তন করা হয়নি। আমি যদি বলি যে প্রায় 15-20 বছর ধরেও হয়তো অনেক চুক্তি রয়েছে, পরিবর্তন হয়নি। দীর্ঘ সময়ের জন্য চুক্তি করার যে চাহিদা বা জ্বালানির দামের ঝুঁকি, এটা কি আসলে যথাযথভাবে বিবেচনায় আনা হয়েছিল কোনো সময়ে, নাকি কখনো এগুলো আনা হয়নি? আগেই তো আমরা বলেছি বা বলছি যে বিদ্যুতের যৌক্তিক দাম কত, উৎপাদন ব্যয় কত, সরকারের ন্যায্য হিস্যা অর্থাৎ ট্যাক্স ভ্যাট কত, সরকারি মালিকানাধীন কোম্পানি কি আদৌ ব্যবসা করতে পারে, মুনাফাভিত্তিক ব্যবসা করতে পারে, সরকার মানুষের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নেবে, নিয়ে সরকার চলবে, চালাবে, মানুষের সঙ্গে সরকার ব্যবসা কেন করবে? এইসব বিষয়গুলো আমরা তুলে এনেছি। এগুলো নিয়েই আমাদের ন্যায্যতার প্রশ্নটা প্রতিষ্ঠিত করতে চেয়েছি। আজকে আপনার এই আলোচনার প্রেক্ষাপটে সে বিষয়টির দিকেই আমি সূত্রপাত করব যে সরকার যেভাবে ব্যয় বৃদ্ধি করেছে, একটা হচ্ছে বিনিয়োগকারীকে বিনা প্রতিযোগিতায় তাদের নির্ধারিত মূল্যে তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে বিনিয়োগকারী, সুযোগ নিয়েছে। সেখানে আমরা যদি উদাহরণস্বরূপ বলি, আদানির বিষয়টি সামনে চলে এসছে জাতীয় পর্যায়ে একটা তদন্ত কমিটির মাধ্যমে, অর্থাৎ এটা সরকারেরই কথা, সরকারেরই মূল্যায়ন,
যে 40 থেকে 50% উদ্বৃত্ত, তারা ন্যায্য মূল্য অপেক্ষা উদ্বৃত্ত মূল্য আমাদের কাছ থেকে আদায় করছে, নিচ্ছে, এবং সেটা লুণ্ঠনমূলক, এই কথাটা প্রতিষ্ঠিত। এখন আসেন যে এই ব্যাপারে আমার মনে হয় আমাদের সরকার থেকে আরম্ভ করে একেবারে তৃণমূল পর্যায়ে কারোরই এ প্রশ্নে ভিন্ন মত নেই, নির্বিশেষে সবাই একই মত পোষণ করে। সরকার কতটা লুণ্ঠন করছে সেইটা এবার বিবেচ্য বিষয় হওয়া দরকার। সরকার যদি তার লুণ্ঠন, কাঠামোগত লুণ্ঠন যেটা প্রতিষ্ঠিত করেছে সরকার কর্তৃক লুণ্ঠন করা, সেইটা সরকার নিজে ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে, সেটা বহু আগে এই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন তৈরি করারও আগে। যেমন আমি দুটো উদাহরণ দেব। একটি হচ্ছে যে কোম্পানি মুনাফা করবে সে তার মুনাফার 30 থেকে 35% কর্পোরেট ট্যাক্স দেবে। তাহলে ভোক্তা যে বিদ্যুৎ বা যে তরল জ্বালানি, তেল, পেট্রোল, ডিজেল, আপনার গ্যাস কিনছে, সেই কেনা মূল্যের সঙ্গে কি করে কর্পোরেট ট্যাক্স যোগ করে সরকার এই ভোক্তার কাছ থেকে, কনজিউমারের কাছ থেকে সেটা আদায় করে, এইটা হচ্ছে বড় জি, প্রশ্ন। এখন বিষয় হচ্ছে যে তাহলে এই যে ব্যয়, এটি আসলে শেষ পর্যন্ত কে বহন করছে? এটা কি সরকারি ভর্তুকি, নাকি বিদ্যুৎ খাতের দাম বাড়িয়ে শেষ পর্যন্ত ভোক্তার উপরে এটা এই দুই দায়টা ভাগে ভাগ চাপানো হয়ে হচ্ছে? যাচ্ছে। একটা হচ্ছে যে বিতরণ পর্যায়ে যদি আসেন তাহলে এটা সরাসরি ভোক্তার কাছ থেকে যাচ্ছে, আর যদি আপনি উৎপাদন পর্যায়ে আসেন, উৎপাদন পর্যায়ে দুই ভাবে যাচ্ছে। একটা হচ্ছে যে সরকার ব্যয় বৃদ্ধি করছে, আপনি করে মূল্য দাঁড়াচ্ছে 12 টাকা, আমাদের কাছ থেকে গড়ে 7 টাকা কম বেশি নিচ্ছে, মানে পাইকারি দরের বাদ বাকিটা ভর্তুকি দিচ্ছে। ওই মূল্য নির্ধারণের সময় সরকার সমন্বয় করেছে এরকম কর্পোরেট ট্যাক্স। প্রত্যেকটা পর্যায়ে সরকার মুনাফা ধরেছে, রেট অফ রিটার্ন, সেটা হচ্ছে বিআরসি কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড রেট অফ রিটার্ন প্লাস মাইনাস 6%-এর কাছাকাছি কম বেশি। সেখানে 18% পর্যন্ত সরকারি কোম্পানিগুলো নিয়েছে উৎপাদন পর্যায়ে। তাহলে যেমন ধরেন মাতারবাড়ি, সরকার ঋণ নিয়েছে অলমোস্ট 1%-এর নিচের সুদে। সেই ঋণ সরকার তার ইকুইটি মানি হিসেবে দেখিয়ে আমাদের কাছ থেকে উৎপাদন ব্যয়ে ঋণ দেখিয়ে জি, এখানে কিন্তু একটি 3%-এর প্রশ্ন বেশি থেকেই যায় নিয়েছে। জনাব শামসুল রহমান, যে আমদানি নির্ভর গ্যাস এবং যে জ্বালানি রয়েছে সেটার উপর কিন্তু আমরা দেখেছি আমাদের নির্ভরতা অনেকখানি বেড়ে গেছে, কিন্তু নিজস্ব আপনি যেমন বলছিলেন যে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা যে পরিমাণ খরচ করছি এখনো করে যাচ্ছি, কিন্তু দেশীয় জ্বালানি বা নবায়নযোগ্য যে শক্তি, এটাতে জোরদার আসলে কতটুকু দেওয়া হয়েছে, আমরা কতটুকু সফল হতে পেরেছি, প্রথম দুটো জিনিস আসেন। বা এই একটা ব্যয় হচ্ছে কাঠামোকে আসলে হালকা করা নবায়নযোগ্য। সম্ভব কিনা? আপনি এখন দেখেন যে লুণ্ঠনের কাঠামো তৈরি হয়েছে ফসিল ফুয়েলকে ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং ফসিল ফুয়েল আমদানি ব্যবসা করে যে লুণ্ঠনের কাঠামো তৈরি হয়েছে, সেখানে একটা ক্ষেত্রে আমরা 40 থেকে 50% বেশি ব্যয় নির্বাহ করে মুনাফা লুটে নিয়ে যেতে পারছি। রিনিউয়েবল এনার্জি প্রমোট করলে, এক্সপানশন করলে কি এই পরিমাণ অর্থ লুট করার সুযোগ আসতো নাকি থাকতো বলেন? যদি না থাকে তাহলে রাষ্ট্র কাঠামোটা যাদের হাতে, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা যাদের হাতে, তারা সেই সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে এরকম ধরনের লুণ্ঠনের রাজত্ব প্রতিষ্ঠিত করেছে। তারা কেন এই রিনিউয়েবল এনার্জি প্রমোট করতে হবে? এই প্রশ্নেই রিনিউয়েবল এনার্জি বৈষম্যের শিকার। যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতিতে 5ই আগস্ট হয়ে গেল, সেই বৈষম্য বিরোধী আন্দোলন, এরকম একটা এই পরবর্তী সরকার, আন্দোলনের মাধ্যমে জন্ম নেওয়া যে সরকার, সেই সরকার এইরকম ধরনের একটা বৈষম্যকে কেন অ্যাড্রেস করতে পারলো না, তা একটা চরম জিজ্ঞাসা হয়ে রইল। এবার আসেন আপনি যা দেশীয় সম্পদের কথা বললেন, গ্যাসের কথাই বলেন, সেই গ্যাসটা আমরা কিভাবে, পাইপলাইনে গ্যাস রপ্তানি ঠেকানোর জন্য ভারতে আন্দোলন করতে হয়েছে, মানুষের শত মাইল লং মার্চ করতে হয়েছে, বিবিয়ানায় লং মার্চ করেছে মানুষ। তারপরে ভারত এলএনজি করে বঙ্গোপসাগরের গ্যাস রপ্তানি করা হবে, সেটাকে মানুষ রুখে দেওয়ার জন্য আন্দোলন করেছে। টাটার প্রকল্পের আওতায় ইস্পাত বানিয়ে গ্যাস রপ্তানি হয়ে যাবে, বিদ্যুৎ বানিয়ে কয়লা রপ্তানি হয়ে যাবে, সেগুলো ঠেকানোর জন্য প্রায় 2 দশক ধরে মানুষ আন্দোলন করে সেগুলোকে প্রতিহত করেছে। যখন প্রতিহত হলো তখন গ্যাস রপ্তানি করার সুযোগ নিতে চাচ্ছিল যারা, তারাই তখন
আমদানি করা শুরু করলো গ্যাস উত্তোলন না করে। এখান থেকে তো বুঝতে আর বাকি থাকে না যে গলদটা কোথায়। জি। সেক্ষেত্রে আসলে এখানে গলদ অনেক রয়েছে, কিন্তু এই ধরনের সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় সেটি ভাববার বিষয় এবং একই সাথে বারবার জোর দেওয়া হচ্ছে যে দেশীয় জ্বালানি এবং নবায়নযোগ্য শক্তির উপর যদি জোর দেওয়া হয় তাহলে হয়তো সেই সমস্যাটা অনেকটুকু সমাধান করা সম্ভব এবং বর্তমানে যে অর্থনৈতিক ব্যবস্থাপনা রয়েছে সেখানে বেশ কিছু চুক্তি রয়েছে বা নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্তগুলো পুনর্বহাল চেয়েও অনেকে অনেক কথা বলেছেন। সেগুলো পুনর্বহাল কোনটি বেশি জরুরি সেটার উপরে সরকার জোর দিবেন। আমরা এমনটাই প্রত্যাশা করছি। জনাব শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।